আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শর্ট সিলেবাসের প্রথম লাইভ ক্লাসে। আজকে থেকে তোমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের গ্রামার আইটেমের মধ্যে অর্থাৎ হচ্ছে 22 ব্যাচে তোমাদের যে 6টা গ্রামার আইটেম, তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, এটা একটা। এরপরে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, আর হচ্ছে ন্যারেশন, আর হচ্ছে প্রিপোজিশন। টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টাতে হচ্ছে তোমার 5 6 30 নাম্বার। তো এই যে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে 6টা গ্রামার আইটেম, তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড। তোমাদের যেই 6টা গ্রামার আইটেম, তার মধ্যে সব থেকে সোজা হচ্ছে এটা এতটাই সোজা যে তোমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে আজকের ক্লাসে এটা শেষ হয়ে যাবে। এবং শুধুমাত্র যে আজকের ক্লাসে তোমাদের এই টপিক্সটা শেষ হবে এমনটা না, এটার উপরে একটা বোর্ড কোশ্চিনও সলভ করব। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর যে কোশ্চিন ছিল, সেটা আজকের ক্লাসে তোমাকে সলভ করে বুঝাই দিব যে এই কোশ্চিনটা বা এই টপিক্সের উপর যে কোশ্চিনগুলো থাকবে সেটা কিভাবে সলভ করতে হবে। যদি বা এর পরবর্তীতে আমাদের আরও অনেক বেশি প্র্যাকটিস ক্লাস হবে, মডেল কোশ্চিন যেগুলো থাকবে তোমাদের, মানে হচ্ছে তোমাদের যে মডেল টেস্টগুলো থাকে ওর মধ্যে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো থাকে বিভিন্ন বোর্ডের, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা বরিশাল বোর্ড, প্রত্যেকটা বোর্ডের যে কোশ্চেনগুলো থাকে বিগত বছরের, প্রত্যেকটা আমি তোমাদেরকে এখানে ফ্রি কোর্সের মধ্যে সলভ করে দেবো ইনশাল্লাহ। তবে সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই টপিক্সটা সম্পর্কে A to Z জানতে হবে, তাহলে আমরা এই টপিক্সের উপরে ভালো কিছু করতে পারবো। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড। আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এই জিনিসটা আসলে কি। তো দেখো, স্পেশাল মানে কি? স্পেশাল মানে হচ্ছে বিশেষ, তাই না? যে তোমার কাছে স্পেশাল মানুষটা কি? যেমন এখন সামনে ঈদ আসতেছে আমাদের, তো ঈদের সময় আমাকে অনেকেই গিফট করে না, তোমাদের স্পেশাল মানুষ যারা, তারা কি করে? তোমাদেরকে গিফট করে। তো আমরা মেসেঞ্জার স্টোরিতে কি দিই বা ফেসবুক স্টোরিতে দিই যে গিফট ফ্রম স্পেশাল অন, তাই না? যে আমাদের বিশেষ একজন ব্যক্তির থেকে আমরা গিফট পাইছি। তাহলে কি হবে? স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ। আর ইউজ মানে কি? ইউজ মানে হচ্ছে ব্যবহার, অর্থাৎ হচ্ছে বিশেষ ব্যবহার। কার বিশেষ ব্যবহার? ওয়ার্ডস। ওয়ার্ড মানে কি? শব্দ। আর ওয়ার্ডস মানে শব্দগুলো। তো এখানে কিছু কিছু শব্দ বা ফ্রেজ আছে যেগুলোর ব্যবহার সম্পর্কে আমাকে জানতে হবে, অর্থাৎ ওগুলো কোথায় কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, এগুলো জানাটাই হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস। বুঝতে পারছো? তাহলে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস জিনিসটা কি? তো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস হচ্ছে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডগুলোর মানে আমাদেরকে জানতে হবে এবং ওগুলো বসাইতে হবে। কোশ্চেনের মধ্যে ক্লু দেওয়া থাকবে উপরে 10টা এবং 10টা গ্যাপ দেওয়া থাকবে, 10টার জন্য 5 নাম্বার থাকবে পরীক্ষায়, অর্থাৎ প্রত্যেকটার জন্য 0.5। তো তোমাদেরকে হচ্ছে আমি প্রথম থেকে শুরু করাই। যারা যারা ক্লাসটা করতে তোমরা হ্যান্ড নোট তৈরি করতে পারো, অথবা হচ্ছে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করলেও কিন্তু বুঝে যাবে ক্লাসের মধ্যে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াজ বর্ন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ওয়াজ বর্ন। তো আমাদের প্রথম স্পেশাল ওয়ার্ডস যেটা বা ওয়ার্ড, সেটা হচ্ছে ওয়াজ বর্ন। আমি ওখানে ওয়ার্ডের পাশাপাশি এখানে তোমাকে হোয়াইট বোর্ডের মধ্যে সবকিছু বুঝাই দিচ্ছি খুব সহজেই। দেখো, বর্ন বলতে কি বুঝায়? বর্ন বলতে বোঝায় হচ্ছে জন্মগ্রহণ করা। বর্ন বলতে কি বুঝায়? বর্ন বলতে বোঝায় জন্মগ্রহণ করা। আর ওয়াজ মানে কি? ওয়াজ মানে অতীত, অর্থাৎ পাস্ট টেন্স। অতীতে জন্মগ্রহণ করছিল এরকম যখন কোনো কিছু বুঝাবে। এক্ষেত্রে তুমি ভালোভাবে মনে রাখতে পারবে যে ওয়াজ বর্ন মানে কখন হবে। এক্ষেত্রে দেখবে কোনো একটা ব্যক্তির নাম দেওয়া থাকবে। কার নাম দেওয়া থাকবে? কোনো একটা ব্যক্তির নাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছিল? 1861। এভাবে তুমি দিতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, এভাবে দিতে পারো। অথবা দেখা যায় যে কোনো ব্যক্তির নাম না থেকে কোনো একটা সাল দেওয়া আছে, যে তুমি জন্মগ্রহণ করছিলে কত সালে? অমুক সালে, একটা সালের নাম দেওয়া আছে। এই যে সাল দেওয়া থাকলো ওয়াজ বর্ন, সাল দেওয়া থাকবে, অথবা ব্যক্তির নাম দেওয়া থাকবে, অথবা কোনো একটা স্থানের নাম দেওয়া থাকবে, যে তুমি জন্মগ্রহণ করছিলে অমুক জায়গায়, তাই না? তুমি কোথায় জন্মগ্রহণ করছিলে? রাজশাহীতে জন্মগ্রহণ করছিলে। তো এটা দ্বারা কিন্তু জন্মগ্রহণ করা বোঝায়। তো এইভাবে তুমি ক্লু পাবে ওখানে অপশনের মধ্যে। কোনো একটা ব্যক্তির নাম পাইতে পারো, অথবা একটা বছর পাইতে পারো,
অথবা কোনো একটা স্থানের নাম পাইতে পারো, যে কোনো একটা পেতে পারো। এই যে সেটা হবে ওয়াজ বর্ন। যেমন এখানে সেন্টেন্স দেখো, আমিন ওয়াজ বর্ন ইন 1 জানুয়ারি 1998। আমিন কত সালে জন্মগ্রহণ করছে? 1998 সালের 1 জানুয়ারিতে। তো এখানে কি আছে? ওয়াজ বর্ন কেন দিলাম? জন্মগ্রহণ করা অর্থে। এখানে একটা ব্যক্তির নাম দেওয়া আছে, পাশাপাশি সাল দেওয়া আছে, যে ওই ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করছিল, এই জন্য হচ্ছে ওয়াজ বর্ন। অথবা এখানে দেখো, হি ওয়াজ বর্ন ইন রাজশাহী, সে রাজশাহীতে জন্মগ্রহণ করছিল। এখানে কি আছে? একটা স্থানের নাম দেওয়া আছে, যে এই স্থানে সে জন্মগ্রহণ করছিল। তাহলে ওয়াজ বর্ন কখন হবে? ওয়াজ বর্ন হচ্ছে এই যে ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করা বোঝাবে। তাহলে কি বললাম? ওয়াজ বর্ন কখন হবে? যখন জন্মগ্রহণ করা বোঝাবে। জন্মগ্রহণ করা বুঝাইলে ওয়াজ বর্ন হবে। 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ডের মধ্যে এটা মনে করে নাও যে ওয়াজ বর্ন কখন হবে। জন্মগ্রহণ করা বুঝালে ওয়াজ বর্ন হবে। এখানে তোমাকে কোনো গ্রামার শিখতে হচ্ছে না, অর্থাৎ এই টেন্স ওই টেন্স এইভাবে ওইভাবে এত কিছু না। তুমি শুধুমাত্র এই যে বিশেষ ওয়ার্ডগুলো আছে এগুলোর বাংলা অর্থ জানলেই হবে। যে জন্মগ্রহণ করা বুঝালে ওয়াজ বর্ন দিব। তোমাকে আমি ক্লাসের পরে যখন উদাহরণগুলো করাই দিব, প্র্যাকটিস করাই দিব, বোর্ড কোশ্চেন সলভ করে দিব, তখন তুমি বুঝবে যে আসলে এই জিনিসটা এতটা সহজ এবং একটা ক্লাসেই 5 নাম্বার পাওয়া যায় আর কি, একটা ক্লাসে। এরপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড বেটার। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর আরেকটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাভ টু আর হ্যাজ টু কখন হয়? হ্যাভ টু আর হ্যাজ টু হয় যখন বাধ্যবাধকতা বোঝায়। কি বোঝায়? বাধ্যবাধকতা, অর্থাৎ করতেই হবে। যেমন তোমাকে আমি বলতে পারি যে ভাই তুই এই ক্লাসটা করতেই হবে তোকে, তাছাড়া কিন্তু তুই ফেল করবি, এই ক্লাসটা না করলে হবে না। এটা কি? তোমাকে বাধ্যবাধকতা, যে এই ক্লাসটা করতেই হবে। এখন তুমি বলতেছো যে ভাই ক্লাসটা আমার করলেও হবে, না করলেও হবে। বেটার মানে কি? বেটার মানে হচ্ছে ভালো, অর্থাৎ করলে ভালো হয় এরকম বুঝাইতে গেলে হ্যাড বেটার হবে। এই দুইটা ওয়ার্ডের মধ্যে অনেকের ভেজাল তৈরি হয়, যে আমি হ্যাভ টু দিব নাকি হ্যাড বেটার দিব। তাহলে বুঝে দেয় তোমাকে যে হ্যাভ টু বা হ্যাজ টু হচ্ছে যখন বাধ্যবাধকতা বুঝাবে। কি বুঝাবে? বাধ্যবাধকতা, অর্থাৎ হচ্ছে যে তোমাকে ওইটা করতেই হবে, ওইটা না করলে হবে না। যেমন তোমাকে পরীক্ষায় পাস করতেই হবে, যে আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাস করতে হবে, ফেল করলে হবে না। কিন্তু আমি যদি বলতে পারি এভাবে যে ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমাকে সেখানে গেলে ভালো হয়, বা বরং তুমি সেখানে যাও, ওইটাই ভালো হয়, তাই না? তাহলে সেখানে গেলে ভালো হয়, যদি করলে ভালো হয়, না করলে কোনো সমস্যা নাই। অনেকটা আমরা এরকম বলি না, নফল আবাদতের মতো, যে নামাজ পড়লে ভালো, নফল নামাজ সওয়াব পাবে, আর না পড়লে গুনাহ নাই, এরকম। কিন্তু এটা হচ্ছে ফরজ, এটা করতেই হবে। যেমন বাধ্যবাধকতা, যে না 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। তাহলে এই যে ফরজ কাজটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, আর এই যে হ্যাড বেটারটা হচ্ছে নফলের মতো। হ্যাভ টু আর হ্যাজ টু, এই যে হ্যাভ টু আর হ্যাজ টু, এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে। উপরে 10টা ক্লু দেওয়া থাকবে, ঘর করে 10টা ক্লু দেওয়া থাকবে কোশ্চেনের। তো ক্লুর মধ্যে যদি হ্যাভ টু থাকে তুমি হ্যাভ টু দিবে, যদি হ্যাজ টু থাকে হ্যাজ টু দিবে। এখানে তোমার গ্রামার শেখার দরকার নেই যে হ্যাভ টু কখন দিবে, হ্যাজ টু কখন দিব। তোমাকে এখানে ক্লু দেওয়া থাকবে, ক্লুতে যেটা দেওয়া থাকবে তুমি কোশ্চেনে সেটা অ্যান্সার করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তাহলে হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে যখন বাধ্যবাধকতা বোঝাবে, আর হ্যাড বেটার হচ্ছে করলে ভালো হয় এরকম। এবার হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোনটা কখন হয়? লেট অ্যালোনটা হচ্ছে যখন অবাস্তব কোনো কিছু বুঝাবে। কি বুঝাবে? যখন অবাস্তব কোনো কিছু বুঝাবে। যেমন তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি কি ফোন দিয়ে ক্লাস নিচ্ছেন, নেটওয়ার্কের সমস্যা, ঝাপসা দেখা যায়, আপনি একটা ডিএসএলআর কিনতে পারেন না। তাহলে আমি বললাম কি বলো তুমি, ফোনই নাই আমার ভালো একটা ডিএসএলআর, অবাস্তব না? তুমি আমার বলতে পারো যে ভাই একটা ভাবি নিয়ে আসেন, ভাবিও ক্লাস নেবে, আমাদের মাঝে মাঝে ভালো লাগবে ক্লাসগুলো করতে, একটা প্রেমও করতে পারো না ভাবি, এরকম না যে একটাই হচ্ছে না আরেকটা। এই যে অবাস্তব কোনো কিছু, বলে ভাই আপনি একটা বাইক নেন, আমি তোমরা বলে যে ভাই, যে তুমি বললে যে ভাই একটা কার কিনেন, যে কার একটা থাকলে ভালো হয়। আমি বললাম যে আজ পর্যন্ত একটা বাইক কিনতে পারলাম না, কার তো অনেক দূরের কথা, তাই না? এই যে অবাস্তব কোনো কিছু যখন বুঝাবে, অবাস্তব কোনো কিছু বুঝাইতে গেলে হবে হচ্ছে লেট অ্যালোন। যেমন এই সেন্টেন্সের মধ্যে দেখো যে আই ক্যান নট বাই এ বাইক, আমি একটা বাইকই কিনতে পারি না, লেট অ্যালোন এ কার, একটা কার কিভাবে কিনবো?
তাহলে লেট অ্যালোন কখন বসলো? যে আমি একটা বাইকই কিনতে পারি না, কার কিনবো কিভাবে? এটা অবাস্তব না? যে বাইক তো আগে কিনি তারপর তো কার, অনেক দূরের কথা। তুমি এখন একটা ব্যক্তিকে বলছো ভাই 5 কিলোমিটার হাইটে যাইতে হবে, বলছে জীবনে 1 কিলোমিটার হাইটে যায়নি আর 5 কিলোমিটার অনেক দূরের কথা, তাই না? এই যে অবাস্তব কোনো কিছু সেটা। ঠিক আছে তাহলে? হ্যাঁ, তাহলে লেট অ্যালোন বলতে কি বোঝায়? লেট অ্যালোন হচ্ছে যখন অবাস্তব কোনো কিছু বোঝাবে তখন হবে হচ্ছে লেট অ্যালোন। এবার হচ্ছে তারপরে এরপরে হচ্ছে উড রাদার দেন আর হচ্ছে উড সুনার দেন। কি কি? উড রাদার দেন অথবা উড সুনার দেন। এই দুইটা সেন্টেন্সের অর্থ হচ্ছে বরং তবুও টাইপের বাংলা আসে। কি আসে? বরং তবুও। তবে তুমি যেভাবে সহজে মনে রাখবে যে এখানে গ্যাপের মধ্যে উড রাদার অথবা উড সুনার যে কোনো একটা, পার্থক্য বোঝার দরকার নাই। তোমার উপরে ক্লুতে যেটা দেওয়া থাকবে, উপরে যে 10টা ক্লু দেওয়া থাকবে ওর মধ্যে যদি উড রাদার থাকে উড রাদার দিবে, উড সুনার থাকলে উড সুনার দিবে। হ্যাঁ, তোমাকে পার্থক্য বোঝার দরকার নাই। এখানে যখন কোশ্চিনের মধ্যে দেন দেওয়া থাকবে তখন তুমি উড রাদার অথবা উড সুনার দিবে। অর্থাৎ কোশ্চিনের মধ্যে যদি যখন দেখবে যে দেন দেওয়া আছে তাহলে বুঝবে দেন থাকলে এইদিকে কি হবে? উড রাদার অথবা উড সুনার। অপশনের মধ্যে উড রাদার থাকলে উড রাদার, উড সুনার থাকলে উড সুনার দিবে। বাংলা অর্থ কিরকম আসবে? বরং তবুও টাইপের। যেমন আমরা যদি এই এক্সাম্পলগুলো বাংলা করি তাহলে দেখো যে আই উড রাদার স্টার্ভ, আমি না খেয়ে থাকবো, দেন স্টিল, তবুও চুরি করব না। ঠিক আছে, যে আমি না খেয়ে থাকবো তবুও চুরি করব না, এই যে বরং তবুও টাইপের যে অর্থ আসে আর কি। তো দেখো এখানে উড রাদারের এই জায়গাটা গ্যাপ দেওয়া থাকবে, আর পরে দেন দেখে তুমি বুঝাইতে পারবে যে এখানে উড রাদার হবে নাকি অন্য কিছু হবে। যেমন নিচেরটা যদি পরীক্ষায় কিভাবে থাকবে, যে এরকম থাকবে আই ড্যাশ ডাই দেন বেগ, আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। এখন তুমি ওই সেন্টেন্স দেখেই বুঝবে যে সেন্টেন্সের মধ্যে দেন আছে, তো যেই সেন্টেন্সের মধ্যে দেন থাকবে সেখানে উড রাদার অথবা উড সুনার হবে। তাহলে এখানে অপশনের মধ্যে যদি উড সুনার থাকে তাহলে তুমি এখানে অ্যান্সার করবে উড সুনার। অর্থাৎ দেন থাকলেই তুমি উড রাদার অথবা উড সুনার বসাই দিবে। আর বাংলা মিনিংটা আসবে এরকম বরং তবুও টাইপের, যে আমি মারা যাব তবুও ভিক্ষা করব না। তো দেখো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। কি কি আছে? যে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। তো এই যে হোয়াটস লাইক বলো আর হোয়াট ডাজ লুক লাইক বলো, খুব সোজা। সেটা কি? এটার বাংলা হচ্ছে অর্থ এরকম যে আসে যে কেমন হবে। কি অর্থ আসে? যে কেমন হবে অথবা কেমন হতো, এরকম। কিন্তু তুমি যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে এখানে যে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, তাই না? 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, তো 10টার মধ্যে 9টাতেই দেখবে একটা করে গ্যাপ দেওয়া আছে। কিন্তু এমন একটা সেন্টেন্স পাবে যেখানে 2টা গ্যাপ দেওয়া থাকবে। তো যেখানে 2টা গ্যাপ দেওয়া থাকবে সেখানে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক থাকবে। আর বাংলা অর্থ কেমন আসবে? কেমন হবে বা কেমন হতো, এই টাইপের। বোঝা গেছে? খুব সোজা। যেখানে 2টা গ্যাপ থাকবে, যে সেন্টেন্সের মধ্যে 2টা গ্যাপ থাকবে সেখানে চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক বসাবে। যেমন এখানে হোয়াট ডাজ দ্য মোবাইল লুক লাইক, মোবাইলটা দেখতে কেমন। তো এখানে দেখো হোয়াট ডাজের জায়গা ফাঁকা, লুক লাইকের জায়গা ফাঁকা, 2টা গ্যাপ। তো প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে যে একটা করে গ্যাপ, শুধুমাত্র হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইকে 2টা গ্যাপ। তুমি এখানে ক্লুতে যদি হোয়াটস লাইক থাকে তাহলে এখানে হোয়াটস লাইক দিবে, যদি এখানে হোয়াট ডাজ লুক লাইক থাকে তো এখানে হোয়াট ডাজ লুক লাইক। তো এরপরে আমরা পরেরটায় যাব। পরেরটা হচ্ছে আমাদের যে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝা যায় যে একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা। অ্যাজ সুন অ্যাজ বলতে কি বোঝায়? অ্যাজ সুন অ্যাজ এটা বলতে বোঝায় যে একটা ঘটনা ঘটতেছে, এটা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটনা ঘটবে। তাহলে কয়টা হলো? তাহলে 2টা ঘটনা হলো না, যে একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা ঘটলো। তাহলে কয়টা হলো? এখানে 2টা। তাহলে অ্যাজ সুন অ্যাজ দেখবে যে হয় এই যে 1 নাম্বার এটার শুরুতে আছে,
নাহলে 2 নাম্বার এটা শুরুতে অর্থাৎ মিডিলে। তো হয় শুরুতে অথবা মিডিলে বসবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আর অ্যাজ সুন অ্যাজ এর বাংলা কি, যে একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা, মানে একটার সাথে সাথে আরেকটা। যেমন আমরা যদি বলি যে অ্যাজ সুন অ্যাজ শি স মি, সে আমাকে দেখা মাত্রই শি কল্ড মি, সে আমাকে ডাক দিল। যদি বা আমাকে দেখে কোনো মেয়ে ডাক দেয় না, কারণ দেখা যায় যে যারা আমার অনলাইন ক্লাস করে রাজশাহীতে যখন দেখা হয় রাস্তাঘাটে, তখন দেখে চলে যায়, পরে আবার মেসেঞ্জার ইনবক্সে নক দেয় যে ভাইয়া আপনাকে আজকে অমুক জায়গায় দেখলাম। দেখলাম তো আমাকে ডাক দিতে, চাটা খাইতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, তাই না, সেলফি টেলফি তুলতে, গ্রুপে পোস্ট করতে, বনি ভাইয়ের সাথে দেখা হলো আজকে, বনি ভাই অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, এসে পোস্ট করবে, আমারও ভালো লাগবে, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবো। কিন্তু ছেলেপেলে বোঝে না, ছেলেপেলে দেখে দৌড় দেয়। তো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ শি স মি শি কল্ড মি, এখানে 2টা ঘটনা ঘটছে, আমাকে দেখছে, দেখার সাথে সাথে আমাকে ডাক দিছে, 2টা। তো একটার শুরুতে হচ্ছে এটা আছে, ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, তারপর পরই আরেকটা। নেক্সট যেটা সেটা দেখো যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট, আমি যখনই বাইরে বের হলাম, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হওয়া শুরু হলো। তো এখানে 2টা ঘটনা, আমি একটা বাইরে গেলাম, তারপরে বৃষ্টি শুরু হলো, একটা ঘটনা ঘটার সাথে সাথেই আরেকটা হলো। তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। বুঝতে পারছো? তাহলে অ্যাজ সুন অ্যাজ কখন হবে? অ্যাজ সুন অ্যাজ হচ্ছে যে একটা ঘটনা ঘটার সাথে সাথে তখন আরেকটা ঘটবে, হয় শুরুতে অ্যাজ সুন অ্যাজ অথবা মিডিলে অ্যাজ সুন অ্যাজ, এভাবে বসবে। পরীক্ষার খাতায় কিভাবে লিখবে তোমাকে বুঝাই দিব, এত টেনশন নেওয়ার দরকার নাই। তো আমি তো তোমাকে প্র্যাকটিসও করাবো, আমি তো শুধুমাত্র তোমাকে এভাবে শিখাচ্ছি না যে ভাই এভাবে পড়ো, আমি তোমাকে প্র্যাকটিসও করাই দিব, টেনশন নেওয়ার দরকার নাই, এক কমেন্ট ব্যবহার করার দরকার নাই। দেখো এরপরে আমরা পরে বুঝাচ্ছি। দেখো অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, সুন মানে কি, তাড়াতাড়ি। তো এরপরে হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, 2টার অর্থ একই, অপশনের মধ্যে যেটা থাকবে সেইটাই দিবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আচ্ছা, টাইম মানে কি, টাইম মানে হচ্ছে সময়, আর হাই মানে হচ্ছে উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত সময়, যখন কোনো কিছু করার জন্য উপযুক্ত সময় বোঝাবে তখন হবে ইট ইজ হাই টাইম। আরেকটা বিষয় মাথার মধ্যে রাখবে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে অধিকাংশ ক্ষেত্রেই পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে গ্যাপের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে সেখানে হবে ইট ইজ হাই টাইম, আর বাংলা অর্থ আসবে যে উপযুক্ত সময়। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এখনই বাসায় যাওয়ার উপযুক্ত সময়। তাহলে এখানে আবার দেখো ওয়েন্ট কি, পাস্ট টেন্স করা আছে, গো থেকে ওয়েন্ট, পাস্ট টেন্স, এবং বাংলা অর্থ কি আসতেছে, যে এখনই বাসায় যাওয়ার উপযুক্ত সময়। আবার দেখো যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, আমাদের যে খাদ্যের অভ্যেস এটা আমাদের পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। প্রত্যেক দিন ইফতারির সময় জিলাপি পেঁয়াজি এই যে ভাজা পোড়া খাই, পেটের অবস্থা খারাপ, এজন্য হচ্ছে আমাদের প্রত্যেক দিন একই জিনিস না খেয়ে আমাদের যে খাদ্যের অভ্যেস এটা পরিবর্তন করা দরকার। তাহলে কি হবে, দেখো চেঞ্জ থেকে চেঞ্জড পাস্ট টেন্স করা আছে, এবং বাংলা অর্থ আসতেছে এরকম যে এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যের অভ্যেস পরিবর্তন করা দরকার। তাহলে কি হবে, তাহলে হবে ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম কি হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কখন হবে, যখন উপযুক্ত সময় বুঝাবে তখন। এরপরে হচ্ছে উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ডের পরে দেখবে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের বাংলা অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো। তুমি একটা মেয়েকে চা বা কফি খাওয়ার জন্য দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার জন্য তুমি যাই বলো এই চ যাই পাট খেতে, এভাবে যদি বলো তাহলে কিন্তু মেয়ে রাগ করবে, মেয়ে তোমার সাথে পাট খেতেও যাবে না, চা কফি খাইতেও যাবে না। কিন্তু মেয়েটাকে তুমি একটু ইংলিশে ভালোভাবে ভদ্রভাবে বললে, রিকোয়েস্ট করলে যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যদি কিছু মনে না করে এক কাপ মানে চা খাই, তখন কিন্তু মেয়েটা বুঝুক না বুঝুক ও কিন্তু রাজি হয়ে যাবে, কারণ তুমি ইংরেজিতে দাওয়াত দিছো, ঠিক আছে না? তো এই যে উড ইউ মাইন্ড, এটা অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো। আরেকটা জিনিস মনে রাখবে যে উড ইউ মাইন্ডের পরে অধিকাংশ ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এখানে টেকের সাথে আইএনজি, টেকিং। আরেকটা জিনিস, সেন্টেন্সের শেষে কোশ্চিন মার্ক থাকবে, প্রশ্নবোধক, যদি ভাই এখানে দেওয়া নাই, এটা ভুল দেওয়া আছে, ওটা টাইপিং মিস্টেক।
তাহলে বুঝতে পারছো যে কি থাকবে, সেন্টেন্সের শেষে এভাবে প্রশ্নবোধক থাকবে। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অর্থ কি যদি কিছু মনে না করো, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি আর লাস্টে প্রশ্নবোধক। যেমন মনে করো যে আমি যদি বলি এভাবে, আমি কাউকে বলছি এই দরজাটা বন্ধ কর, তখন মনে করো যে রাগ করবে। কিন্তু আমি যদি তাকে ইংরেজিতে বলি যে ভাই প্লিজ উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, যদি কিছু মনে না করো তাহলে দরজাটা বন্ধ করো। এরকম হয় যখন আমরা হচ্ছে ডাবল রুমে থাকি, বা মনে করে যে একই রুমে দুইজন থাকে, এরকম যখন থাকে তখন রাতের বেলা ঘুমানোর আগে দরজাটা বন্ধ কর ভাই, তুই বন্ধ কর, যা আছে তোর পালি। বা মশারি টাঙানোর সময় এরকম হয়, এ টাঙাবে না ওই টাঙাবে, এরকম হয় না? তখন তুমি মনে করো এভাবে ইংরেজিতে তাকে একটু রিকোয়েস্ট করবে, তাহলে দেখবে পটে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে আনলেস। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেস শব্দের অর্থ হচ্ছে কি, যদি না। এই যে ইফ আমরা পড়ি না, কন্ডিশনাল, ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস অর্থ হচ্ছে যদি না। ইফ মানে যদি, আর আনলেস মানে কি, আনলেস মানে হচ্ছে যদি না। তো যখন সেন্টেন্সে অর্থ আসবে যদি না, তখন আমরা বসাবো আনলেস। আনলেসও একই, হয় সেন্টেন্সের শুরুতে বসবে, না হয় মিডিলে বসবে। যেমন দেখো এখানে উড ইউ মিস দ্য ট্রেন, সরি উই উড মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করব আনলেস উই স্টার্টেড আর্লিয়ার, যদি আমরা আগে যাওয়া শুরু না করি তাহলে কি করব না, আমরা হচ্ছে কি করতে পারবো না, আমরা যদি আগে যাইতে না পারি বা আমরা যদি আগে যাওয়া শুরু না করি তাহলে আমরা ট্রেনটা মিস করব। তো যদি না আমরা আগে যাই তাহলে কি অর্থ আসতেছে, যদি না। যদি না অর্থ আসে তাহলে হবে হচ্ছে আনলেস। তাহলে আনলেস বুঝতে পারছো কখন হবে, আনলেস হবে যখন যদি না বোঝাবে তখন। এবার ইউজ টু, ইউজ টু হচ্ছে যে অতীতের কোনো অনিয়মিত অভ্যেস বুঝাইতে গেলে, তুমি অতীতে বড় লোক ছিলে, অতীতে অনেক পড়ালেখা করতে, অতীতে তুমি অনেক মানে সুন্দর চেহারা ছিলে, এখন খারাপ হয়ে গেছে রাত জাগার কারণে। এই যে অতীতে তোমার কোনো অনিয়মিত অভ্যেস হলে, বা আমরা অনেক সময় বলতাম না যে অতীতে আমরা সন্ধ্যার পরে পড়তে বসতাম, এখন যদি বা কখনোই পড়তে বসি না। অতীতে আমি রাত 9টার সময় ঘুমাই যাইতাম, এখন তো একেবারে সেরি করে ঘুমাই। অর্থাৎ অতীতে তোমার কোনো অনিয়মিত অভ্যেস বুঝাইতে গেলে ইউজ টু হবে। যেমন আমিন ইউজ টু স্মোক এ লট বাট হি গেভ ইট আপ, আমিন আগে কি করতো, অনেক বেশি স্মোক করতো, কিন্তু এখন কি করছে, এখন সেটা ছেড়ে দিছে। তো অতীতের যে অনিয়মিত অভ্যেস, তবে এখানে সত্য কথা হচ্ছে আমি কিন্তু কোনো স্মোক করিনি কোনোদিন জীবনে, এখনো করি না। যদিও বা অনেকে আমাকে বলে এলাকার ময় মুরব্বুরা যে হচ্ছে তোমার চেহারা দিন দিন গাঁজাখোরের মতো হয়ে যাচ্ছে, গাঁজা টাজা খাও নাকি। ঠিক আছে, তো হচ্ছে যখন অতীতের অনিয়মিত অভ্যেস বুঝাবে তখন হবে ইউজ টু। এরপরে হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ কখন হবে, হোয়াট ইফ হবে যখন কোনো কিছুর ভয় হবে, হোয়াট ইফ। আর সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক, এখানে এই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক হবে, টাইপিং মিস্টেক। তো হচ্ছে হোয়াট ইফ হচ্ছে কি হতো, এরকম যখন ভয় হয় যে কি হবে অথবা কি হতো, এরকম যখন ভয় বুঝাবে। যেমন তুমি মনে করো বৃষ্টির দিন, এখন বর্ষাকালে তুমি ছাতা না নিয়ে বের হয়ে গেছো, বের হওয়ার পর এখন তুমি বের হয়ে চিন্তা করছো কি হবে আল্লাহ যদি না বৃষ্টি আসে, তাহলে এরকম যে বৃষ্টি আসে তুমি তো ছাতা নিয়ে বের হয়নি, তখন তোমার সমস্যা হবে না। তখন মনে করো যে কি বলবে যে হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য জার্নি, কি হতো আমি যদি ওই জার্নিতে থাকতাম। দেখা যাচ্ছে তোমাকে যাওয়ার জন্য দাওয়াত দিল ফ্রেন্ডরা, তুমি গেলে না, তারপর দেখা গেল যে প্রত্যেকে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে, তখন তুমি চিন্তা করতেছো আল্লাহ বাঁচা গেছি, আমি যদি যাইতাম তাহলে কি হতো। এই যে আমাদের ভয় হয় বা কি হতো এই টাইপের যে কোশ্চেনগুলা, তখন হবে হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ হচ্ছে কি হতো, আর লাস্টে হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের শুরুতে অনেকগুলো কথা বুঝাই দিয়েছি, তার মধ্যে 2টা কথা বলছিলাম গুরুত্বপূর্ণ।
একটা হচ্ছে যাদের শয়তানে সুড়সুড়ি দেয়, যেসব ছেলেদের বা মেয়েদের যে শয়তানে রোজা রমজানের দিন রাতে মানে দিনের বেলা তো শয়তান বের হতে পারে না, রাতের বেলা বের হয়, তো ওই যে সুড়সুড়ি দেয় পেছন দিকে, যে ওই মেয়েটা SMS করছে একটু অ্যান্সার দেয়, অ্যান্সার দিলে যদি পড়ে যায় মেয়েটা, ক্লাসের মধ্যে হয় না কোনো একটা মেয়ে তোমাকে কোচিং প্রাইভেট সেন্টারে তোমাকে একটা কলম দিছে, নেওয়ার পরে তোমার মনে হয় যে ওই মেয়ের সাথে বিয়ে হবে আমার, মানে কলম নেওয়ার পরে মেয়েটা একটু তোমাকে দেখে হাসছে, তোমার মনে হচ্ছে মেয়ে পড়ে গেছে, তুমি মনে করো এত স্বপ্ন দেখা শুরু করছো মেয়েকে নিয়ে। ওই রকম ক্লাসের মধ্যে ছেলেপেলে এমনভাবে মেয়েদের রিপ্লাই দিচ্ছে, মানে মেয়েদের অ্যান্সার দেওয়ার জন্য বসে আছে, কোনো মেয়ে যে একটা সমস্যায় পড়ে যে ভাই আপনার রুটিন দেন, ভাই আপনার ডেইলি ক্লাস হয়, ভাই কোন সময়ে ক্লাস হয়, ভাই আপনার আগের ক্লাসগুলো কোন সময় পাবো, কোন জায়গায় পাবো, এরে বাপরে অ্যান্সার দেওয়ার জন্য রেডি। আমি কথা বলার আগে ছেলেপেলে অ্যান্সার দেয় যে হ্যাঁ অমুক জায়গায় পাবে, হ্যাঁ হয় অমুক টাইমে হয়, কী হবে এরপরে ইনবক্সে চ্যাটিং হবে, চ্যাটিংয়ের পরে বিয়ে হবে, এরকম হোদাই। এগুলো অ্যান্সার দেওয়া বাদ দাও, কেউ কারোর কমেন্টের অ্যান্সার দিবে না, দিলে দেখা যায় তুমি অ্যান্সার দিবে, ও অ্যান্সার দিবে, তোমার মনে হবে মেয়ে পড়ে গেছে, কিন্তু মেয়ে বিরক্ত হয়ে তোমাকে ব্লক দিবে, আমার গ্রুপে রিপোর্ট মারবে যে এ উল্টাপাল্টা কমেন্ট করছে, অনেকে রিপোর্ট মারে, তো রিপোর্ট মারলে গ্রুপের সমস্যা হয়, তোমাদের তো সমস্যা হয় না, মেয়েগুলো রিপোর্ট মারে আমাদের এখানে, তুমি তো জানো না তো তোমার নামে রিপোর্ট মারছে আরেকজন, বুঝতে পারছো? তো এগুলো করবে না, হ্যাঁ এখন বড় হয়েছো, ভদ্র হও, ভালো হও। এরপরে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো কি? অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা অর্থ একই, অপশনের মধ্যে যেটা থাকবে সেটা বসাবে। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন, সে এমন ভাব করতেছে যেন একাই সব জানে, তাই না? এই যে যেন, সে এমন ভাব করতেছে মনে হয় একারই বাইক আছে, আসলে একারই আছে, আমাদের নাই, গরিব মানুষ আমরা, যাই হোক গরিব মানে বড় লোকস। তো অ্যাজ ইফ আর অ্যাজ দো কখন হবে? যখন যেন অর্থ প্রকাশ পাবে। যেমন হি টোল্ড মি দ্য স্টোরি, সে আমাকে গল্পটা বললো, অ্যাজ ইফ হি নিউ ইট, যেন সে এটা জানে। অনেকে আছে না এমন মুভি বা মানে যে কোনো মুভির কাহিনী বা যে কোনো ঘটনা এমনভাবে উপস্থাপন করে যেন সে সব কিছু জানে, কিন্তু আদৌ সে কিছুই জানে না, কিন্তু বানায় বানায় কিন্তু প্রচুর বলতে পারে কথাগুলো, ঠিক আছে? তাহলে অ্যাজ ইফ আর অ্যাজ দো কি? অ্যাজ ইফ আর অ্যাজ দো হচ্ছে যেন। এরপরে আমরা পরেরটায় যাব। তো পরেরটা এবং লাস্ট যেটা, এরপর আমরা প্র্যাকটিসে যাব, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আর দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি বলতে কি বোঝায়? ইন্ট্রোডাক্টরি বলতে বোঝায় ওই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট নাই, বিধায় ওখানে সাবজেক্ট হিসাবে একটা নিয়ে আসতে হবে। কারণ সেন্টেন্স গঠন করতে গেলে আমার কি লাগবে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমার একটা সাবজেক্ট লাগবেই। তো যখন সাবজেক্ট নাই তখন ধরে বাঁধে এখানে নিয়ে আসতে হবে। যেমন এখানে মনে করো যে ইট ইজ ভেরি হট টুডে, আজকে অনেক গরম। তো এটার বাংলা কি? যে আজকে অনেক গরম, আজকে অনেক গরম। কিন্তু ইট শব্দের বাংলা অর্থ কি? ইট শব্দের বাংলা অর্থ হচ্ছে ইহা। তাহলে কি বলবো? ইহা আজকে অনেক গরম, এরকম করে হয়? এখানে কিন্তু ইটের কোনো অর্থ হয় না। তাহলে আমরা ইট দিছি কেন? কারণ এখানে আমাদের সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট লাগবে, যে সাবজেক্ট নাই, বিধায় আমরা এখানে ইটটা বসাইছি সাবজেক্ট হিসাবে। যেমন আবার ধরো যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, সেন্টেন্সটা কি? যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলে একটি বই আছে। কিন্তু দেয়ার শব্দের অর্থ কি? দেয়ার শব্দের অর্থ হচ্ছে সেখানে। তাহলে আমরা কি বলবো? যে সেখানে টেবিলে একটি বই আছে? না, এখানে দেয়ারের কোনো অর্থ হয় না যে টেবিলের উপর একটি বই আছে। তাহলে দেয়ারটা দিছি কেন? কারণ আমাদের সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগবে, এখানে কোনো সাবজেক্ট নাই, বিদায় ধরে বেঁধে নিয়ে আসে দেয়ারকে বসাই দিছি, যাতে করে সেন্টেন্সটা সম্পূর্ণ হয়। এটাকেই বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর যে কোশ্চিন সেটা আমরা সলভ করব। কোনটা সলভ করব? সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019-এ যে কোশ্চিনটা আসছিল সেই কোশ্চিনটা আমরা এখন সলভ করব। তো এখন হচ্ছে আমরা কোশ্চিনের মধ্যে যাব। এখানে কোশ্চিনের মধ্যে যেটা দেওয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে, আচ্ছা তো দেখো এখানে 10টা এভাবে ক্লু দেওয়া থাকবে, তোমাদের কোশ্চিনের উপরে এইভাবে
10টা অপশন দেওয়া থাকবে, যেই 10টা অপশন 10টা গ্যাপের মধ্যে হবে। তো আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমাদেরকে বুঝাই দিই। প্রথমে যে 10টা অপশন দেওয়া আছে ওই 10টা অপশন সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে, যে ওই অপশনগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, ওগুলোর অর্থ কি, যেগুলো তোমাদের এতক্ষণ পড়ালাম ওগুলো। পাশাপাশি তুমি যখন কোশ্চিন অ্যান্সার করবে, আমরা কিভাবে অ্যান্সার করি পরীক্ষায়, এ বি সি ডি ই এফ এভাবে অ্যান্সার করি না, ঘর কেটে নিই, তারপরে হচ্ছে অ্যান্সার যেটা যেটা হবে সেটা বসাই দিই। এখন মনে করো তুমি এ পারলে, বি পারলে, সি নাম্বারটা বুঝতেছো না যে এখানে আসলে কি হবে, তো ওইটা অ্যান্সার করার দরকার নাই, ওটা বাদ দিয়ে দিবে। ডি নাম্বারটা কনফিউশনে আসো, বাদ দিয়ে দিবে, বাকিগুলো অ্যান্সার করবে। করার পরে লাস্টে গিয়ে যে 2টা বাসে যাবে ওই 2টাই মনে করবে যে একটা সি এ হবে আর একটা ডি এ হবে। কিন্তু তুমি যদি ওইভাবে অ্যান্সার না করো, তুমি বোঝো না, তারপরে বসাই দিলে যে কোনো একটা, তাহলে কি হবে, ধরো এখানে হওয়ার কথা ছিল একটা, তুমি বসাইছো একটা, এটা আবার হওয়ার কথা ছিল এখানে, আবার এটা হওয়ার কথা ছিল এখানে, তাহলে দেখা যাচ্ছে একটা ভুল করছো, তার মানে কিন্তু একটা না, একটা ভুল মানে কিন্তু 4 থেকে 5টা ভুল, বুঝতে পারছো? ওই জন্য তুমি যখন অ্যান্সার করবে তখন যেটা পারবে না সেটা রাখে দিবে, পরবর্তীতে যেটা বেঁচে যাবে ওইটাই হচ্ছে ওখানকার অ্যান্সার। এভাবে অ্যান্সার করতে হবে। আমি এখন অ্যান্সার করাই শুরু করিনি, ছেলেপেলে অ্যান্সার করে দিচ্ছে, মাল্টি ট্যালেন্টেড এক একজন। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে অপশনগুলো আছে সেগুলো তোমাদেরকে আগে বাংলা অর্থ করে দেই। প্রথমে আছে হচ্ছে হেড ব্যাটার। হেড ব্যাটার কখন হয়? হেড ব্যাটার বললাম, আমি আবার বলে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। হেড ব্যাটার হচ্ছে যে করলে ভালো হয় এরকম যখন বুঝাবে তখন হচ্ছে হেড ব্যাটার। লেট অ্যালোন, লেট অ্যালোন কখন হয়? যখন অবাস্তব কোনো কিছু বুঝাবে তখন হবে লেট অ্যালোন। এরপরে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, যখন 2টা গ্যাপ থাকবে তখন হবে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে না? 2টা গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ কখন হবে? যখন একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটবে, মানে একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটবে, তখন হবে অ্যাজ সুন অ্যাজ। এরপর আছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ কখন হবে? যখন বাংলা অর্থ যেন আসবে। ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন কখন হবে? যখন জন্মগ্রহণ করা বুঝাবে, জন্মগ্রহণ করা বুঝালে কি হবে? অ্যাজ ইফ হবে, সরি ওয়াজ বর্ন হবে। এরপরে ইট আর দেয়ার, ইট আর দেয়ার কখন হবে? যখন ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ যখন সাবজেক্ট নাই, সাবজেক্ট হিসাবে আমরা ইট আর দেয়ার বসাবো। উড রাদার কখন হবে? উড রাদার হবে যখন এইদিকে দেন থাকবে, দেন থাকলে আমরা উড রাদার বসাবো। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড বলতে কি বুঝায়? যে যদি কিছু মনে না করো, আর এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা কোশ্চিনগুলো সলভ করি। কোশ্চিন নাম্বার এ, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের স্প্রিংটা খুব ভালোভাবে মজা বা আনন্দে কাটতেছে। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লম, স্প্রিং কালে কি হয় বা এই যে শরৎকালে কি হয়, যে বিভিন্ন ধরনের যে ফুল, এই ফুলগুলো ফোটে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, তাহলে কি হবে? যে ইট সিমস দ্যাট, যে আচ্ছা তোমরা বলো যে এখানে কি হবে, ইট নাকি দেয়ার? আচ্ছা এ নাম্বার অপশনে কি হবে? শেয়ার অপশন নাই, কিন্তু ফ্রেন্ডদের নাম মেনশন করতে পারো বা লিঙ্ক কপি করতে পারো, লিঙ্ক কপি করে পাঠাইতে পারো। ভালো করে তো দেখা যাচ্ছে, না দেখার কি আছে? আচ্ছা অনেকে ইট ইট বলতেছে। আচ্ছা তোমাদের সমস্যা হচ্ছে এটা বাদ দিলাম, এ নাম্বারটা বাদ। বি নাম্বার দেখো, বি নাম্বার কি আছে? 2টা গ্যাপ আছে। তা আমি কি বলছিলাম, 10টার মধ্যে যেটাতে 2টা গ্যাপ থাকবে, যেটাতে 2টা গ্যাপ থাকবে সেটাতে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে বি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। যে বেবি মম হোয়াট ডাজ অ্যান অল লুক লাইক, একটা পেঁচা দেখতে কিরকম, তাহলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে? এরপরে হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, আমাকে এখন ছেড়ে দাও, তোমার কি হবে? ভালো হবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি? এখানে দিতে পারি যে হেড ব্যাটার, যে আমাকে এখন ছেড়ে গেলেই তোমার ভালো হয়। তাহলে কোনো কিছু করলে ভালো হয় এরকম বোঝাইতে গেলে কি হবে?
এরকম বুঝাইতে গেলে হবে হচ্ছে হ্যাড বেটার, যে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, এখন আমাকে একাই ছেড়ে দাও। ঠিক আছে। ডি নাম্বারটা, দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ, এখানে কি আছে? দেন আছে। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেন থাকে তাহলে আগে কি হবে? উড রাদার। অপশনের মধ্যে কি আছে? উড রাদার। তাহলে কি হবে? উড রাদার হচ্ছে ডি নাম্বারে, যে গরিব মানুষটি না খেয়ে মরে যাবে তবুও ভিক্ষা করবে না। ঠিক আছে। এরপরে হচ্ছে ই নাম্বারটা, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, তা এখানে কি হবে? দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। তো যারা প্রথমে এ নাম্বারটাই দেয়ার বলছিলে তাদেরটা ভুল। তো কি হবে তাহলে? এই যে ইট, এই ইটটা হবে এ নাম্বারে আর দেয়ারটা হবে হচ্ছে ই নাম্বারে। ঠিক আছে। তাহলে কি হবে? দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মার্সে বা মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নেই। কিন্তু এখানে কিন্তু দেয়ার মানে সেখানে মঙ্গল গ্রহে কোনো অস্তিত্ব নেই এমনটা না, এখানে সাবজেক্ট নাই, বিদায় সাবজেক্ট ধরে বেঁধে নিয়ে এসে বসাইছি। ঠিক আছে। এরপরে এফ নাম্বার, এফ নাম্বারটা হচ্ছে ড্যাশ টেকিং টি উইথ মি। তো এখানে কি হবে? উড ইউ মাইন্ড টেকিং, টেকের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি আর লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি হবে? উড ইউ মাইন্ড, অর্থাৎ এফ নাম্বার হবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। এরপরে জি নাম্বার, জি নাম্বারটা কি? স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, হি ড্যাশ ইন 1771। তো হচ্ছে এই যে স্যার ওয়াল্টার স্কট, সে জন্মগ্রহণ করছিল কত সালে? 1977 সালে। তাহলে জন্মগ্রহণ করা বুঝাইলে কি হয়? জন্মগ্রহণ করা হলে ওয়াজ বর্ন হয়, জন্মগ্রহণ করা বুঝাইলে কি হয়? ওয়াজ বর্ন, যেটা হচ্ছে জি নাম্বার। তাহলে জি নাম্বারটা কি হবে? ওয়াজ বর্ন। এরপর হচ্ছে এইচ নাম্বার, এইচ নাম্বারটা হচ্ছে শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড, সে এমন ভাবে অভিনয় করতেছে, এমন ব্যবহার করতেছে যেন সে একটা পাগল। তাহলে যেন অর্থ হলে কি হয়? যেন অর্থ হলে অ্যাজ ইফ হয়, তাহলে এইচ নাম্বারটা হবে হচ্ছে অ্যাজ ইফ। বুঝতে পারছো? যেন অর্থ হলে কি হয়? অ্যাজ ইফ। এরপরে হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে আই নাম্বার, যে ড্যাশ উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটা ছেড়ে দিল। তো আমরা মানে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কি করলো? ট্রেনটা ছেড়ে দিল। তাহলে এখানে কি হবে? একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে যে আমরা স্টেশনে গেছি, তারপর আরেকটা ঘটনা ঘটছে যে ট্রেনটা ছেড়ে দিছে। তাহলে কি একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটলে অ্যাজ সুন অ্যাজ। তাহলে আই নাম্বারটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। এবার হচ্ছে জে নাম্বার, শি ডিড নট ইভেন সি এ হিল, সে একটা পাহাড়ি কোনোদিন দেখেনি, ড্যাশ এ মাউন্টেন, একটা পর্বত কিভাবে দেখবে? এখানে হবে হচ্ছে লেট অ্যালোন, অর্থাৎ অবাস্তব কোনো কিছু, যে সে কোনোদিন একটা পাহাড়ও চোখ দিয়ে দেখেনি, সে পর্বত কিভাবে দেখবে? তাই না? এটা হচ্ছে অবাস্তব কোনো কিছু। তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস, এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে 5-এ 5 পাবে। আমরা আগামীকালকেও যদি ক্লাস নেই তাহলে হচ্ছে এইভাবেই ক্লাস নিব, অর্থাৎ হচ্ছে তোমাদের প্র্যাকটিস করাইতে হবে। এই টপিক্সের উপর প্র্যাকটিস না করলে তোমরা হবে না, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সমস্যা দূর হবে।